আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারের এই সময় থেকেই আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল। ক্যালেন্ডারের দিক থেকে এটা এক সপ্তাহ, 7 দিন পর আমরা আলোচনা করছি। এই 7 দিনে আমাদের নির্বাচনী প্রচারণাটা কেমন হলো সেই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে 2 জন আলোচককে আমন্ত্রণ জানিয়েছি। আমার পাশে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এলাহি নেওয়াজ খান এবং আরও আছেন ঢাকা 10 আসন থেকে জনতা দলের মনোনীত সংসদ পদপ্রার্থী মেজর জাকির। আপনাদের 2 জনকেই এনটিভি স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। এলাইনাস ভাই, আপনাকে দিয়েই শুরু করি। এক সপ্তাহ আমাদের আজকে 8ম দিন আনুষ্ঠানিকভাবে যে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তো এই 7 দিনে আমরা দেখেছি সারা দেশে যে নির্বাচনী প্রচারণা হচ্ছে তাতে অনেক ছোটোখাটো অনেক সমস্যা দেখা দিয়েছে এবং একটা সংসদ পদপ্রার্থীর গায়ে ডিমও ছোড়া হয়েছে। কিন্তু আজকে যেটা আমাদের সমস্ত সংবাদপত্রের শিরোনাম, সেটা হলো জামাত বিএনপি সংঘর্ষ এবং 1 জন নিহত। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি যেটা এই ঘটনাটা, যেহেতু সরকার প্রথম থেকে বলে আসছিল যে এবার তারা যে একটা অসাধারণ একটা নির্বাচন জাতিকে উপহার দেবেন, জি, কিন্তু এই ঘটনাটা এভাবে এটা আমি যতটুকুন দেখেছি বা শুনেছি যে একটা সিটে বসা নিয়ে ফ্যাসাদ, তার থেকেই খুনের ঘটনা ঘটছে। অনেক দিন ধরে অনেকে বলে আসছিল যে নির্বাচন হবে কি না, আমাদের অনেকের এই প্রশ্ন করে, এবং আদৌ নির্বাচন সুষ্ঠু হবে কি না, এই ঘটনা কিন্তু আমাদের অনেককে আতঙ্কিত করেছে। এবং আদৌ নির্বাচন আগামীতে যে আরও এরকম ঘটনা ঘটবে না, সব থেকে উদ্বেগের ঘটনা হলো যে ওই জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনীর তারা দাঁড়িয়েছিল, হস্তক্ষেপ করে নাই, এবং আমি যতটুকু শুনেছি সেনাবাহিনী এখানে ছিল এবং তারা অপারগতা প্রকাশ করছে। এটা কিন্তু খুবই একটা অনিয় সাইন যে এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, সুস্থ করার জন্য এবার অন্তত সবাই মনে করছিল যে সেনাবাহিনী অত্যন্ত চমৎকার রোল, একটা ভূমিকা পালন করবে। কারণ অনেকেই ধারণা করছিল যে এই সেনাবাহিনী গত 15 বছরে তাদের যে ইমেজ সংকট ছিল, এবার অন্তত এইবার নির্বাচনের মাধ্যমে তারা ইমেজটা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা তাদের আছে, তারা একদম যথাযথ। কিন্তু ওই ঘটনা যেটা দেখা যাচ্ছে যে সেটা তারা করতে পারে। এটার জন্য কি এলাহি ভাই আপনি শুধু সরকার কিংবা প্রশাসনকেই বলবেন? না, আমি বলছি এখন যে কোনো জায়গায় আমাদের মতন দেশে নির্বাচনকে সুষ্ঠু করতে হলে রাজনৈতিক দলগুলির দায়িত্ব সবচেয়ে বেশি। জি। এবং বাংলাদেশে নির্বাচনের সংঘাত এবং সংঘর্ষ এটা নতুন কোনো ঘটনা না। এবং আমরা যদি 2001 থেকে দেখি, দেখছি যে 2001-এর মতন জায়গাতে যেখানে সকল রাজনৈতিক দল অংশ নিয়ে গেছিল, সেখানেও সংঘাতে প্রায় 18 জন কি 28 জন লোক নিহত হয়েছিল। সব থেকে বেদনাদায়ক ঘটনাগুলি ঘটা শুরু করছে আরও পরে, যখন এক পেশায় আমরা যদি শুধুমাত্র 2009-এর ইলেকশনটা, তেমন কোনো 2008-এর যে ইলেকশন, তেমন কোনো সংঘাত বা সংঘর্ষ আমরা দেখি নাই। কিন্তু আমরা থমকে গেলাম 2014 নির্বাচনের সময়। 2014 নির্বাচন, আপনার হয়তো মনে থাকার কথা, এই নির্বাচন বিএনপি বয়কট করেছিল এবং তারা 26 দিন তারা কি বলে এটাকে, ওই যে অসহযোগের মতন আন্দোলন করেছিল। ওই সময় কিন্তু প্রায় 123 জনের মতন লোক কিন্তু এই ইলেকশন সংঘাতে নিহত হয়েছিল। আচ্ছা। এরপরে 14 সালের 18 সালের নির্বাচন একই ঘটনা, 24 সাল, এগুলি আমাদের নির্বাচনে অনেকবার ঘটে আসছে। কিন্তু সবসময় হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে এইবার অন্তত সবাই আশা করছিলেন যে জুলাই বিপ্লবের পরে সবাই আশা করছিলেন যে যারা একই প্ল্যাটফর্মের একই প্ল্যাটফর্মের লোকজন পলিটিক্যালি, তারা অন্তত পিসফুল অবস্থান করবে।
কিন্তু এটা সেখানে ধাক্কা খেলো। কেন খাচ্ছে আমি সেটা জানতে ধাক্কা চাচ্ছি। খেলো এই এটা কি কারণে শীর্ষ নেতাদের যে আমার মনে হয় না শীর্ষ নেতাদের নির্দেশ এটা হয়েছে। তাদের কথাবার্তা আমার মনে হয় যে সবসময় যেটা হয়, যার লোকাল যে একটা টানাপোড়েন থাকলে লোকাল, আমি একটা জিনিস বলি, জি। মানুষ কখন কারচুপি করে কিংবা কখন সংঘাতে যায়, যখন নিজেকে ভয় পায়। যে যখন ভয়ের থেকে কিন্তু মানে বড় ধরনের হয়, মানে সাহস দেখানোর প্রবণতা থাকে, জি মানে অপরকে করার জন্যে। তো এখানে ভয়ের থেকে এটা হইতে পারে জি যে যদি কেউ মনে করে থাকে যে জামাত আমাদের থেকে বুঝি এগিয়ে আছে, সেক্ষেত্রে এইটা কিন্তু এই পদ্ধতি যে ভুল, জি এটা তাহলে তো আওয়ামী লীগ অনন্তকাল ক্ষমতায় থাকতো, এরকম ঘটনা ঘটতো না। তো যেটা আমি বলি যে সুস্থ করার জন্য রাজনৈতিক দলগুলির দায়িত্ব বেশি, একই সঙ্গে প্রশাসনও এরকম নীরব থাকতে পারে না, তাদেরও দায়িত্ব আছে। তো পলিটিক্যাল লোকগুলির দায়িত্ব বেশি। এবং এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলি এখন যেটা হয়, আপনি দেখেন এই বিএনপি এবং এই যে জামাত ইসলাম এরা বহু বছর একসঙ্গে একসাথে রাজনীতি আন্দোলন করেছে, একসাথে নির্বাচন করেছে, জি একসাথে যে 4 দলীয় জোট যেটা একসঙ্গে নির্বাচন করেছে, একসঙ্গে তার বহুকাল। তখন তারা স্লোগান দিত যে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ, এই স্লোগান তাদের ছিল। কিন্তু এখন এই পলিটিক্স কিন্তু আস্তে আস্তে শিফট করে অন্য জায়গায় চলে যাচ্ছে। একই সঙ্গে যেমন এদেরকে জামাতের বিএনপির পক্ষ থেকে জামাতকে আক্রমণ করা হচ্ছে, জামাতের পক্ষ থেকে বিএনপিকে আক্রমণ করা হচ্ছে। তা আপনি দেখবেন যে সবসময় কাছের লোকজন যখন এনিমি হয়, সব থেকে ভয়ঙ্কর এনিমি হয়। এখন এই দুই পক্ষই পরস্পর সবচেয়ে বড় এনিমিতে পরিণত হয়েছে, যেটা জুলাই আন্দোলনের যে স্পিরিটটা, তার কিন্তু বিপরীতে এই ঘটনাগুলি ঘটছে। সেটা কি আমাদের দেশের জন্য ভালো হবে কিনা? আমি বলি এটা অবশ্যই ভালো না, ভালো না। এই কারণে আপনি মরিয়া হয়ে নির্বাচিত হতে চান, জি এই মরিয়া হয়ে নির্বাচনে আজকে বেশ বিপজ্জনক অবস্থা নিয়ে গেছে। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতো, তাহলে কিন্তু আজকে এই দুঃখজনক ঘটনাগুলি আমরা দেখতে পেতাম না, কিংবা তারাও এই পরিণতির মধ্যে পড়তো না। কিন্তু যেহেতু তারা একইভাবে ক্ষমতায় থাকবো, লুটপাট করব, এবং এই সব কারণেই তারা ক্ষমতায় জোর করে ধরে রাখছে এবং প্রতিশোধ নেব। তা এই প্রতিশোধমূলক ঘটনাগুলি আমাদেরকে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে নিয়ে যাচ্ছে। এইখানে ওই যে এরা এক জায়গায় ছিল সবাই, এখন পরস্পর শত্রু। এই শত্রুতা আমাদের আসলে আমরা যেটা জুলাই বিপ্লবের পরে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান করার বা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে স্বপ্ন দেখছিলাম, এই জাতি স্বপ্ন ভঙ্গের একটা জাতি, সবসময় স্বপ্ন ভঙ্গ হয়েছে। এখনও এবার এই ঘটনা অন্তত আমাদেরকে আতঙ্কিত করেছে। আমরা মনে করি যে আগামীতে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা এ ব্যাপারে শঙ্কা থাকতেই পারে। আচ্ছা, আমরা একটু মেজর জাকির আপনার কাছে আসি। আপনি ঢাকা 10 থেকে নির্বাচন করছেন। আপনার যে নির্বাচনী এলাকা কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, এই এলাকা থেকে আপনি সারা দেশে আমাদের একটা যানজট একটা সমস্যা, আপনার এলাকায় খুব বেশি সমস্যা এটা যানজট নিয়ে, বিশেষ করে নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, এইসব জায়গায় আপনার যানজট একটা বড় সমস্যা এবং হকাররা এইগুলো দখল করে ফেলছে ফুটপাথগুলো। তা আপনি, যদিও এটা আপনার কাজ না সংসদ সদস্য হিসাবে, তারপরেও আপনার এই সমস্যার সমাধানের কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? ধন্যবাদ আপনাকে। প্রথমে এনটিভি এবং আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর ধন্যবাদ, এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা। আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা আমি আসলে ক্লিয়ার করা দরকার। দেখেন, এই নির্বাচনে বরাবরই দেখেছি, সাংসদ নির্বাচনে হয় কি, আমরা কথার ফুলঝুরি হয়, অনেক কিছু করে ফেলবো, এটা করছি ওটা করবো, আর এটা কিন্তু সারা দিন রাত আমরা এটা প্রচার করছি। আসলে আমরা কারা? আমরা এই নির্বাচনের জন্য কারাই প্রতিনিধিত্ব করছি? সংসদে যাওয়ার জন্য? একজন সাংসদের কাজ কি লোকাল গভর্নমেন্টের কাজ? নিশ্চয়ই না। সাংসদরা কেন যাবে? সাংসদরা যাবে আইন প্রণয়নের জন্য। তারা ডিফারেন্ট কমিটিতে থাকবে, ওখানে বিভিন্ন রকম আলোচনা হবে, আইন প্রণয়ন হবে, ডিবেট হবে, তাদের একটা আন্তর্জাতিক ফোকাস থাকবে। আমাদের হয়ে গেছে কি, আমরা এখন না ওই লোকাল গভর্নমেন্টের ওয়ার্ড কমিশনারে নেমে আসছি। তা আপনি যেখানকার কথা বলেন, ধরেন নিউ মার্কেট, এই এলাকাটা, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন কোনো এলাকা না, এটা সারা ঢাকা শহরে এই প্রবলেমটা বিদ্যমান। তবে
আমি একটা ইন্টারেস্টিং আপনাকে একটা পরিসংখ্যান দিই। আমার যে এরিয়াটা বললেন অ্যাকচুয়ালি আরও কিছু পার্ট আছে, কামরাঙ্গীরচর একটা পার্ট আছে, আবার ইন্টারেস্টিংলি মোহাম্মদপুর একটা পার্টও কিন্তু এর মধ্যে আছে। আমি অনেক পরে এটা জানতে পেরেছি। তো এই যে বাউন্ডারিটা করেছে এটা কে করলো, মানে এটা আমার কাছে খুব অবাক লাগে যে এত একটা পপুলেশনের মধ্যে, যেখানে দেখেন ব্রিটিশ সিস্টেমে ওদের কিন্তু 650টা আসন, আমাদের দেশে এত গ্রেট পপুলেশনে মাত্র 300টা। এত বড় একটা ভাস্ট এরিয়ায় আপনি একজন সাংসদকে দিয়ে এই সব কাজ করাবেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি, এটা কী বলা যায়, এটা অবাস্তব। এবার আসি আমি আসল প্রসঙ্গে। ঢাকা শহরের আমার এই সংসদীয় আসনে ভোটার হচ্ছে 3,87,284 অ্যাজ পার দ্য লিস্ট। আপনি কি মনে করেন যে এত বড় একটা এরিয়া এই সংখ্যাটা অ্যাকচুয়ালি বিদ্যমান? আমি তো মনে করি এর চেয়ে 3 গুণ বেশি কিন্তু লোকজন এই এলাকাতে আছে। হকার্স, রিক্সা পুলার্স, আমরা যেটাকে ভাসমান বলি। তো এই যে আমাদের ঢাকা শহরের বিশেষ করে নিউ মার্কেট, হকার্স মার্কেট, এটা কেমন একটা এরিয়া, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। আমার না খুব খারাপ লাগে, আমি যখন রাস্তাগুলো দিয়ে হাঁটি, আমি তো বেসিক্যালি আমি সবাইকে বলি কি, আমি তো বেসিক্যালি ভোটার, আমার এইখানে জন্ম, আমি হাতিরপুলে বড় হয়েছি, দেখেছি চোখের সামনে এটা ডেভেলপ করেছে। এই যখন এই ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলোকে দেখে আমার রাগ হয় যে ওরা রাস্তা বন্ধ করে আছে, ফুটপাতে হাঁটা যাচ্ছে না, কিন্তু আমি যখন চেহারার দিকে তাকাই না, আমার খুব মায়া হয় ওদের জন্য। সত্যি কথা, যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আসে, তারা তো চুরি চিন্তাই করছে না, হয়তো তারা বাবা মাকে সাপোর্ট করছে, গ্রামে টাকা পাঠাচ্ছে, কিন্তু এরাই কিন্তু ভোটের সময় কিন্তু সব ঢাকা থেকে চলে যায়। তো এদের যে ঢাকার প্রতি বা এলাকার প্রতি যে তাদের যে একটা অব্লিগেশন, এটা তো নেই। আরও মজার কথা হবে কি, দেখবেন এই যখন ইলেকশনটা হবে তার কিন্তু একদিন দুদিন আগে এসে বাইরে থেকে কিন্তু বাস ভরে ভরে লোক নিয়ে যায় এখান থেকে ভোটাররা, বিকজ তাদের অব্লিগেশন হচ্ছে তাদের গ্রামে চেয়ারম্যানের কাছে, লোকাল এমপির কাছে। তো এই সমস্যাটার সমাধানটা না ওভারনাইট করা ডিফিকাল্ট। আর সামনে যখন স্থানীয় নির্বাচন হবে, এখানে যে 5টা বা 6টা আমি ওয়ার্ডের কথা বললেন আপনি, এই প্রত্যেকটা ওয়ার্ড কমিশনার হবে, তারা স্থানীয়ভাবে নির্বাচন হবে, তারা একটা সিটি কর্পোরেশন আন্ডার থাকবে। এই জন্য আমাদের নগর সরকারটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা এমপির কাজকে তাই বলে আমি বলতে পারি না যে এটা আমার রেসপন্সিবিলিটি না। কি হবে, যে আইনগুলো আছে বিদ্যমান, এই যে মাদকের কথা বলে, এই যে ট্রাফিক জ্যামের কথা বলে, এই যে এখন দেখেন অটো রিক্সাগুলো ভরে গেছে শহরে, তো এগুলো কি থামানো যায় না? এটা কি সংসদের কাজ? একটা ট্রাফিক বিভাগ আছে না, মাদকের জন্য মাদক অধিদপ্তর আছে না, পুলিশ প্রশাসন আছে না, অ্যাডমিনিস্ট্রেশন আছে না, কি তাদের দায়িত্ব না? সাংসদের কাজ হচ্ছে সংসদে গিয়ে যেই বিদ্যমান আইনগুলো আছে সেগুলোকে কঠোরভাবে প্রয়োগ করা। আমি বলবো যে ওটা যদি আরও কঠোরতম করতে হয় এগুলোকে নিয়ন্ত্রণের জন্য, সেটাই আমাদের মানে সংসদে বসে আরও করা উচিত, তাই না? আমাদের এখানে কি হয়, মাদকের আপনি একটা চোরাচালান একটা ছেলেকে ধরলেন, জেলে নিয়ে গেলেন, হাজতে নিয়ে গেলেন, 2 দিন পর জামিন পেয়ে বের হয়ে আসে। হোয়াট ইজ দিস? তাহলে আপনি তার রিপিট করছেন, বারবার রিপিট করছেন। তো এগুলো বন্ধ করার জন্য সোর্সে যাওয়া দরকার। এই যে ছেলেমেয়েরা যারা এইসব ছেলেমেয়ে যারা এখানে ছোটো ছোটো বাচ্চারা যারা এই হকার হিসেবে কাজ করে, এদের থেকে তো চাঁদাও নেয়, এটা তো সারা আমরা সবাই জানি। তো এই যে একটা চক্র গড়ে উঠেছে, এটাকে ওভারনাইট কিন্তু এইখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে না যদি আপনি আইনের সঠিক প্রয়োগ না করে এবং আমাদের চরিত্রের পরিবর্তন না হয়। এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আমরা এখন কাদেরকে আমরা নির্বাচনের জন্য প্রতিটা দল কাদেরকে আমরা প্রতিনিধি বানাচ্ছি সেটাও খেয়াল রাখতে হবে। ওই যে ঋণ খেলাপি, ওই যে ব্যাকগ্রাউন্ড চেক না করে যারা আসছে, তো তাদের কাজ হবে তো ওখানে ফিরে যাওয়া। আচ্ছা, আপনার কাছে আবার ফিরবো, আমরা একটু এলাইনিয়াস ভাইয়ের কাছে আসি। এলাইনিয়াস ভাই, আপনার কাছে, আপনি একজন সাংবাদিক, সেই জন্য আমি সংবাদপত্র থেকেই প্রশ্ন করছি। আজকের আমার দেশ পত্রিকার শিরোনাম সংবাদ হচ্ছে যে আচরণবিধি সংশোধনের উদ্যোগে আস্থার সংকটে ইসি। এই নির্বাচন শুরু হয়ে গেছে, এখনো আচরণবিধি সংশোধন করা হচ্ছে, এটা আপনি কিভাবে দেখেন? আমার তো মনে হচ্ছে যে ইসি অনেক ব্যাপারেই আস্থার সংকটে ছিল। জি, হ্যাঁ, আরপিওতে যেসব জিনিস সুস্পষ্টভাবে আছে সেইগুলি তারা লঙ্ঘন করেছে, যেমন দ্বৈত নাগরিক কিংবা ঋণ খেলাপি। জি। এবং আমি মনে করি যে ঋণ খেলাপির ব্যাপারে খুব স্ট্রং পজিশন থাকা উচিত ছিল। জি। যারা দেশের ঋণ নিয়ে যারা দেয় নাই, জি। সুতরাং কোথাও যেন এক ধরনের কি বলে দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে নির্বাচন কমিশনে। সুতরাং এই সব ক্ষেত্রে দেখা গেল এই সব ব্যাপারে, যেমন প্রথম দিকে দেখা গেল যে রিটার্নিং অফিসাররা অনেককেই তারিখ বাতিল করে দিল, পরে আপিলে এসে দেখা গেল সব। তাহলে কি রিটার্নিং অফিসার জানে না নাকি সে জানে ঠিকই? এমনও ঘটনা ঘটেছে যে অ্যাপিল যে করে নাই তারটাকেও আবার তারটাকে করে দেওয়া হয়েছে। তার মানে এক ধরনের অস্বচ্ছতা এবং
যে মানে যে আইনটা আছে নির্বাচন জনপ্রতিনিধি আইন যেটা, জি। সেটা যদি সঠিকভাবে যদি প্রয়োগ, আমরা যে আশা করছি ইলেকশন নির্বাচন কমিশন একটা আমাদের অসাধারণ নির্বাচনের উপর দেবে, তো প্রথমেই তো আমরা ধাক্কা খাচ্ছি। জি এইসব ব্যাপারে তারা কম্প্রোমাইজ করছে, এবং ওই জায়গাও কম্প্রোমাইজের একটা জায়গা তাদের আছে, যে আচরণবিধিতে তারা করলে কে ক্ষুব্ধ হইতে পারে, কে ক্ষুব্ধ হইতে পারে না, কিন্তু এটা ইসির দেখার দরকার নাই। সে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্যে তার যেসব বিধিবিধান আছে স্ট্রংলি প্রয়োগ করতে হবে। জাকির যেটা বলল যে আমাদের আইন আছে কিংবা আইন আরও করতে হবে, কিন্তু ওটার প্রয়োগটা নাই, প্রয়োগটা করতে হবে। সেই জন্য আমি বলি যে ইলেকশন কমিশনকে এইসব ব্যাপারে আরও স্বচ্ছ থাকতে হবে। যদি তারা সত্যি আমাদের সন্দেহের মধ্যে না ফেলে যে এইসব ব্যাপারে কিছু একটা পিছনে আছে, নেপথ্য নিশ্চয়ই কোনো ঘটনা আছে, নাহলে ইলেকশন আছে হলো আর 12 দিন 14 দিন না 15 দিন, এখনও তারা এই আচরণবিধি ঠিক, আচরণবিধি ঠিক এটা করছে। হাস্যকর না? জি। এটা একটা মানে একটা ফালতু একটা পরিবেশ তৈরি করছে না এটা। এমন আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে সরকার বলছে যে তারা হ্যাঁ ভোটের দিকে ক্যাম্পেইন করতেছে, আর ইসি বলে দিয়েছে যারা ভোটের সাথে যে সমস্ত সরকারি কর্মকর্তারা যারা থাকবে তারা নিরপেক্ষ থাকবে। এটা কি? না না, এটা একদমই গ্রহণযোগ্য না। জি। একদম স্টেট বলে একদম গ্রহণযোগ্য না। কারণ সরকার, আমি প্রত্যেকটা সরকার হা ভোট না ভোটটা সেসব সবসময় হলো সরকারই করে, জি। এবং সরকার রেসপন্সিবিলিটি আছে। জি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে সনদটা হয়েছে, জি। এই বিপ্লবের মূল স্পিডটা হলো এই সনদ। জুলাই সনদ। এবং আজকে যদি জুলাই সনদ যদি না হয়, জি তাহলে পুরা বিপ্লবটাকে করে দেওয়া হবে, একটা ডিজাস্টার হয়ে যাবে। এই ডিজাস্টার বহন করার ক্ষমতা এই যারা আগামীতে নির্বাচিত হবে তাদেরও থাকবে না, জাতীয় বহন করতে পারবে না। এই যে একটা অবস্থা তৈরি করছে, আমি ইসি এর জন্য দায়ী থাকবে আগামীতে, যে কোনো ধরনের প্রবলেম হলে পালা তারা রেসপন্সিবল হবে। আরেকটা জিনিস, দ্বৈত নাগরিক যেটা হচ্ছে, দ্বৈত নাগরিকের যদি আইন থাকে যে দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবে না, এবং যদি ওভারলুক করে যদি কেউ নির্বাচন করে আসে, তারপরে তো আবার এটা আইনের কোর্টে যাবে জিনিসটা। যেতে পারে এবং করে যেতে পারে, এবং আমরা দেখেছি যে এইসব ক্ষেত্রে আদালতে গিয়েছে, দেখা গেলো যে 5 বছর মানে নির্বাচনের পরে যাবে। যেও তারা রায় পেয়েছে। জি। এটা হইতে পারে, এটা নট আনলাইকলি, কিন্তু কেন এত অস্বচ্ছতা থাকবে? জি জি যেখানে তোমরা কমিটমেন্ট করছো জাতির কাছে যে আমরা একটা চমৎকার একটা ইলেকশন জাতিকে উপহার দেব, সেখানে কেন এত অ্যাম্বিগুইটি তাদের মধ্যে থাকবে? জি, জি। কেন এত দ্বিধাদ্বন্দ্ব থাকবে? জি। আমরা চাই যে ইলেকশন কমিশন তার অবস্থানটা পরিষ্কার করবে এবং জাতির সন্দেহমুক্ত করবে। জি। আমরা সন্দেহমুক্ত দেখতে চাই। মেজর জাকি, আপনার কাছে আবার ফেরত আসে। আপনি যদিও বারবার বলছেন যে এই যে কাজগুলো, এগুলো স্থানীয় সরকারের কাজ, সিটি কর্পোরেশনের কাজ, এগুলো সংসদ সদস্যদের কাজ না, কিন্তু সংসদ সদস্যরা যেহেতু পার্লামেন্টে যাবে এবং আইন তৈরি করবে, সেজন্য আপনাদেরও, আমার ধারণা যে আপনাদেরও একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, একটা পরিকল্পনা থাকতে হবে। যেরকম ধানমন্ডি আপনার এলাকা, এটা হলো বাংলাদেশের সব থেকে পুরনো আভিজাত্য আবাসিক এলাকা। এখন এইখানে আমরা যদি যাই, দেখব যে হোটেল, রেস্টুরেন্ট, হসপিটাল, ডায়াগনোসিস সেন্টার, এটা এখন আবাসিক এলাকা আর বলা যায় না এটাকে। তো এটাকে আপনি কিভাবে কি করতে চান যদি ইলেক্টেড হন? হ্যাঁ, রাইট, ওকে। আমি আগের যে প্রশ্নটা করেছিলেন হকারদের ব্যাপারে, ওটা আমি একটু প্রাসঙ্গিক ওটা বলিনি। জি। আমি একটু বলিনি যে এটা সাংসদের কাজ না। জি। হি হ্যাজ টু ওভারসি। জি। স্থানীয় সরকার করবে, বাট ইন কোঅর্ডিনেশন উইথ সাংসদ নিজে করবেন। দেখেন সমস্যাটা কোথায় হয়, আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে কিন্তু একজন এমপি সাহেব, উনি স্কুল কলেজ যায়, যেখানে যেখানে পারে উনি কমিটির মধ্যে ঢুকে কী হয়, তার একটা ভিশিয়াস সার্কেল তৈরি করে, কমিশনার, চেয়ারম্যান বিভিন্ন দিয়ে, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন এই যে সমস্ত কুকর্মগুলো করে। এই জন্যই আমার বলার অর্থ হচ্ছে যে এইগুলো সলভ করার প্রথম কাজ হবে, যে প্রথম পয়েন্টটা বলছি, ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ। একটা ছেলে গ্রাম থেকে কষ্ট করে তার বাড়িঘর ছেড়ে কেন এখানে এইভাবে মানবতার জীবন পালন করবে? আমাদের যে কামরাঙ্গীরচরের পরে আসবে এখানে, আপনি লো ইনকাম গ্রুপ দেখবেন সব ওখানকার ছেলে। যে করাইল বস্তির কথা বলেন, আপনি হয়তো হাই রাইজ বিল্ডিং করে দেবেন, অট্টালিকা করে দেবেন, বাস্তবতাটা পরের কথা। তো এরা তো বছরকে বছর যুগ যুগ ধরে ওখানে বড় হয়েছে, ওখানে তো একটা বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে, তাই না? তো স্থানীয় সরকার তো ছিল না, করেছে, করেনি, সাংসদরা ছিল, করেছে, করেনি। এটার কারণ হচ্ছে ওইটাই যে আলটিমেটলি সাংসদ যাকে নির্বাচিত হবে তার সাথে এই নির্বাচিত মানে স্থানীয় সরকারের একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। এই কোঅর্ডিনেশন না থাকলে সাংসদের একার পক্ষে সম্ভব না। আবার যদি আইনগুলো ঠিকমতো প্রয়োগ না হয়, তাহলে স্থানীয় সরকার এটাকে পালন করতে পারবে না। যার জন্য
বহুবার আমার মনে হয় একটা আনিসুল হক সাহেবের থেকে বলে আসছিলেন যে একটা ওই যে নগর সরকার করার জন্য, যদি তার ইন্ডিপেন্ডেন্ট সরকার হতো তাহলে ঢাকা শহরে এটা করা যেত। আর এখন যেটা বললেন আপনি ধানমন্ডির কথা, আমি তো এলাকায় বড় হয়েছি, জি। আমার চোখের সামনে দেখেছি কি হয়েছে। এটার জন্য কেন ট্যানারির মোড় সরে জানি, ট্যানারি থেকে ট্যানারি যে একটা বজ্র ছিল ওখানে বিশাল বুড়িগঙ্গায় যেত, শত শত ট্যানারি ফ্যাক্টরি ছিল, ওখানে সরে যায়নি। তা আমরা এখানে হসপিটালকে কেন সরাতে পারবো না? ওখানে বড় বড় যে সমস্ত রেস্টুরেন্ট হয়েছে অনেকবার এগুলা আগুন ধরেছে, কতজন কত রকম জন মারাও গেছেন, এটা কেন হয়েছে? আপনাকে পাওয়ারফুল পিপল। স্যার আপনি বলছিলেন, একটু বলেন আবার। আচ্ছা আমি আবার ওই কন্টিনিউ করি যে আচ্ছা আমরা হোটেল মালিকদের দোষ দিচ্ছি, তারপরে ওখানে রেস্টুরেন্ট হচ্ছে, হসপিটাল হচ্ছে, তা আমার কথা এগুলো পারমিশন কে দিচ্ছে? বাংলাদেশে কি ঢাকা কি অথরিটি নেই? 100টা অথরিটি আছে। একটা বিল্ডিং করতে গেলে আমাদের এটা অহরহ, এটা নতুন করে আর কি বলা আছে, কারা পারমিশন দিচ্ছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরাও তো আসলে বাংলাদেশের, আমরা যারা ঢাকার যারা ল্যান্ড ওনার, আমরা তাদেরও তো একটা মানে কি বলা যায়, একটা আমরা কি লোভ হয়ে গেছে যে আমাদের ভবনটা অন্যের উপর ছেড়ে দিচ্ছে, কমার্শিয়াল দিচ্ছে একজন ডেভেলপারের কাছে। ডেভেলপারকে দোষ দেওয়ার আগে তো আমার নিজের দায়িত্ব ছিল যে আমি এখানে যে কমপ্লেক্সটা করব সেখানে কি কি কমপ্লেক্স হওয়া উচিত, কী কী সুবিধা থাকা উচিত, কতটুকু স্পেস থাকা উচিত, কতটুকু খেলার মাঠ থাকা উচিত, কতটুকু জায়গা আছে, এটা কি করেছি আমরা অ্যাজ এ ল্যান্ড ওনার? আমি কি করেছি, একজনকে ডেভেলপারকে দিয়েছি যে আপনি এটা করেন। তো ডেভেলপার তার মহানন্দে এসে তার মতো করে লাইন আপ করে রাজুকের সাথে করে ওই কী বলে ওদের সাথে যে প্ল্যান পাস করে অথরাইজড অফিসারের সাথে এগুলো করে গেছে। এখন আপনি এই একটা সমস্যা তৈরি করে রেখেছেন, এটা কি ওভারনাইট সলভ করা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। ধীরে ধীরে এখানে বাই ফেজেস আপনি এদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে। ওই যে বললাম ট্যানারি যদি সরে যায় তাহলে এটা কেন সরবে না? আপনাকে একটা লোকেশন দিতে হবে। এখন তো পূর্বাঞ্চলে অনেক জায়গা হয়ে গেছে, পূর্বাঞ্চলে এক্সপ্যান্ড করেছে, আমাদের ওখানে পূর্বাঞ্চলে প্রচুর লোকজন চলে যাচ্ছে, আরবিট প্রজেক্ট হচ্ছে, অনেক ধরনের প্রজেক্ট হচ্ছে। তা আমার মনে হয় যদি হসপিটাল বিদেশে বাইরের মতো একটা পার্টিকুলার জায়গায় করে দেয়, লেট দেম শিফট। হ্যাঁ হোটেল রেস্টুরেন্ট কিছু কিছু জায়গা হয়তো লিমিটেড জায়গা থাকতে পারে, কিন্তু এটা করার জন্য সময় লাগবে যাতে একটা রেসিডেন্সিয়াল এনভায়রনমেন্ট আসে। ওটার জন্য আমাদেরকে সবাই যৌথভাবে কাজ করতে হবে, প্রত্যেকটা অথরিটি যারা আছে তাদের সবাইকে যৌথভাবে এবং কাজ আমার করতে আমার হবে। আমার মনে হয় যে এইসব করতে গেলে আপনার কম্পিটেন্ট লোকের দরকার, এবং আমরা যে ভোট দিয়ে দিই যাকে তাকে, এটা না দিয়ে আমাদের উই শুড সি যে কম্পিটেন্ট ব্যক্তি কিনা, এগুলো কাজ করার মতন যথেষ্ট যোগ্যতা আছে কিনা। আমরা একটু এলআই নেওয়াজ ভাইয়ের কাছে আসি। এটা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাচ্ছি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন না, বাংলাদেশকে ইতিমধ্যেই অপারগতা ঘোষণা করার পরে তাকে বাদ দিয়ে দিয়েছে বাংলাদেশকে। এবং একই সাথে আমরা দেখছি যে ভারত তাদের যে এখানে আপনার কূটনৈতিক যে অফিসগুলো আছে, এই সমস্ত অফিস থেকে তাদের যে অফিসারদের ফ্যামিলিটাকে তারা এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। তো এই পরিস্থিতিকে আপনি কি ভাবেন? আপনি তো একটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন যে ভারত কখনোই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে দেখেনি, দেখতে চায়নি। তারা সবসময় মনে করছে যে তাদের একটা আশ্রিত দেশ এটা। এবং ভারতের দৃষ্টিভঙ্গি, আপনাকে বলি যে ওই পণ্ডিত জওহরলাল নেহরুর ডিসকভারি ইন্ডিয়াতে, মানে তার একটা যেটাকে বলা হয় নেহরু ডক্ট্রিন, নেহরু ডক্ট্রিন অন্যতম কথা হচ্ছে যে ভারতের আশেপাশে ছোট ছোট দেশগুলির, হ্যাঁ, এটা সাংস্কৃতিক স্বাধীনতা থাকতে পারে কিন্তু রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে না। এবং তিনি কনক্লুড করছেন এভাবে যে অদূর ভবিষ্যতে এই সব ছোট ছোট দেশগুলি ভারতের সাথে একীভূত হয়ে যাবে। ভারত সবসময় এই এই দৃষ্টিভঙ্গিতেই চলে, যে কারণে সে ছোট দেশগুলির প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ নাই। মানে সে তার যে বড় ভাই সুলভ যে আচরণ, সে মনে করে যে এগুলি অধীনস্থ থাকবে আমার সবসময়, তার নির্দেশে চলবে। এবং এই কারণে আপনি দেখেন যে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে তার সম্পর্ক কিন্তু তিক্ত, কারোর সাথে ভালো সম্পর্ক নাই। অথচ ভারতের আপনি দেখবেন যে চায়নার সাথে প্রায় 14টার মতন প্রতিবেশী দেশ আছে, সে কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করছে। ভিয়েতনামের সাথে তার এক সময় খারাপ অবস্থা ছিল, একটা যুদ্ধও হয়েছে তাদের মধ্যে। এটা মনে হয় যে 78 কি 79 সালের দিকে ভিয়েতনাম এবং চায়না একটা যুদ্ধ হয়েছে। এরপরও আবার চায়না তাদের সাথে ভালো সম্পর্ক রেখেছে। এবং আমরা যদি ইন্ডিয়া যদি ভাবতে ভাবে যে এই প্রতিবেশী দেশগুলি আবার উন্নয়নের সাথী হবে, যার যার সার্বভৌমতা রক্ষা করে উন্নয়নের সাথী হবে, কিন্তু সেই পাশে দেখতে রাজি না। সে মনে করে আমার যে ভূরাজনৈতিক যে স্ট্র্যাটেজি কৌশল আছে
কৌশলে সে যেভাবে ভূরাজনীতি দেখে তাদের অনুগত হবে দাদাগিরি করবে। দাদাগিরি, মানে তাদের না, অনুগত আপনি তো হবে। দেখেছেন জেনারেল জিয়ার চেষ্টা করেছিলেন, উনি সার্ক গঠন করেছিলেন এবং সার্কের ইসে ভারতকে কেন্দ্র করে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো সবগুলোকে নিয়ে যে যেটা চেষ্টা করেছিলেন, এবং সেটা যদি হতো, বাস্তবায়ন হতো, তাহলে ভুটানের থেকে নেপাল থেকে যদি আমরা জলবিদ্যুৎ পেতাম, তাহলে বাংলাদেশে যে শ্রমিক ছিল, ভারতের বড় বড় কোম্পানি কিন্তু এখানে ইন্ডাস্ট্রি করতে পারতো, কিন্তু সেটা না করে ভারত দাদাগিরি করার পরে এখন সে এক ঘুরে হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সে আরো হয়ে যাচ্ছে। তা আমাদের দেশের যে নতুন প্রজন্ম, তারা এই জিনিসটাকে খুব একটা পছন্দ করছে বলে মনে হয় না, না। না, একদমই করছে না। এবং জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে জি। এই ছেলেগুলি একটা দৃষ্টিভঙ্গি আমাদের সাধারণ মানুষের উপর দিয়ে দিয়েছে জি, যে ভারত তার একটা সম্প্রসারণবাদী শক্তি, জি, সে আধিপত্য বিস্তার করতে চায়, আমাদের উপরে খবরদারি করতে চায়। জি, এই একটা ব্যাপার কিন্তু এই ইয়াং জেনারেশনের মধ্যে হয়ে গিয়েছে। এটা আমাদের একটা, এই বিপ্লবের একটা বড় পাওনা এটা। জি, কিন্তু আমি যেটা ভাবছি যে এই এই অবস্থাটা থাকবে না, থাকবে না এই কারণেই বহু বছর ধরে, যেমন একসময় চীন অনেক দুর্বল ছিল অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে, এখন একটা শক্তিশালী চীন সুপার পাওয়ারে পরিণত হয়েছে। বাংলাদেশের কিন্তু নিকট প্রতিবেশী সে। ইন্ডিয়ার মূল সংকট হলো চিকেন নেক নিয়ে। সে মনে করে যে ইন্ডিয়া বা চায়না যে কোনো সময় চিকেন নেক কাট করে দিতে পারে, সেক্ষেত্রে তার বাংলাদেশ তার দরকার, আর পশ্চাৎভূমি হিসাবে বাংলাদেশকে তার দরকার। কিন্তু সে পলিটিক্যাল লাইনে না এগিয়ে সে শক্তি প্রয়োগের মাধ্যমে, এবং সবসময় মনে করতো তার একটা পুতুল সরকার এখানে থাকবে, মানে এই সরকার বা এরকম যে মানে জাগিরদারের মতন হবে সে, জি, তার কোনো ক্ষমতা থাকবে না, যেটা গত 15 বছর ছিল। 15 বছর কিন্তু সেরকম একটা সরকার স্বামী ছিল। স্ত্রী সম্পর্ক ছিল। সেটা তো পররাষ্ট্রমন্ত্রী বলছে। সুতরাং এটা এখন যেটা দাঁড়াচ্ছে যে ছোট্ট ঘটনা, আমি আপনাকে বলি যে ওই IPL থেকে বাদ দিয়েছে, অযৌক্তিকভাবে বাদ দিয়েছে জি, মুস্তাফিজকে। মুস্তাফিজকে। তো বাংলাদেশ ন্যাচারালি প্রতিবাদ করতে পারে, সার্বভৌম দেশ, প্রতিবাদ করছে। এখন ওইখানে যে নিরাপত্তার ইস্যুটা দেখানো হয়েছে, যে নিরাপত্তার কারণে, কিন্তু নিরাপত্তা এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যে প্রেসিডেন্ট, সে কিন্তু অমিত শাহর ছেলে। যদি নিরাপত্তা যদি ইন্ডিয়া না করে, নিরাপত্তাহীনতা সরকার না করে, তাহলে কে নিরাপত্তাহীন করবে? কিন্তু এটা ধোপে টিকে না। এটা এখানে যেটা প্রবলেম হয়েছে যে যদি যেমন ধরেন ফিফা ভেরি স্ট্রং একটা অর্গানাইজেশন। ফিফা নির্দেশ দিলে মানবে না, না মানলে মেম্বারশিপ বাতিল। একবার সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া ওই ইয়েতে, মানে এই যে ফিফার ফুটবলের ওই যে ওয়ার্ল্ড কাপের খেলা হওয়ার কথা ছিল, কিন্তু ওরা দুই দেশ যেহেতু পরস্পর বৈরী, এরা খেলবে না, করবে না। স্টেট ফিফা বলে দিছে যে তোমরা যদি এই না করো তাহলে তোমাদের সদস্যপদ থাকবে না। তারপরে একদম মানে তারা বাধ্য হয়েছে, করছে। যেমন ইন্ডিয়ারই এক সাংবাদিক বলছে, আমি শুনছি সেটা, যদি এই যে সংগঠন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, একটা দুর্বল এবং সংগঠন, এটা যদি ফিফা হইতো তাহলে ইন্ডিয়ার ঘাট ধরে মুস্তাফিজকে খেলাইতো। এখন এটা হয়ে গেছে কি, টাকা পয়সা নানা কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে ইন্ডিয়ানদের প্রভাবটা অনেক বেশি। এখন খেলাধুলার মধ্যে কখনোই কিন্তু এই ধরনের ক্রিকেটের মধ্যে, ফুটবলের মধ্যে পলিটিক্স আনে নাই, কিন্তু ইন্ডিয়া এতটাই বেপরোয়া, এতটাই অযৌক্তিক আচরণ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, সে এটার মধ্যে ওই নিয়ে আসছে, নিয়ে আসছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, এই বাংলাদেশ অনেকে বলার চেষ্টা করছে যে বাংলাদেশ এতে 300 কোটি টাকার মতন হারাবে, তারপরে 1 বছর তারা খেলতে পারবে না। কিন্তু সার্বভৌম চিন্তার থেকে, মর্যাদা থেকে টাকাগুলি অনেক বড় হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সঠিক সিদ্ধান্ত হয়েছে। এখন যদি মনে করেন যে পাকিস্তান বলছে যদি তারা যদি বাংলাদেশ চায়, তারা নাও যেতে পারে, এটা যদি না যায় তাহলে একটা বড় ধরনের আঘাত খাবে। জি, আমরা একটু ফেরত আসি মেজর জাগির স্যার আপনার কাছে। আপনি বারবার হাজারীবাগের কথা বলতেছিলেন, ট্যানারি ছিল অনেক, এই ট্যানারিগুলো সরে গেছে আরো, কিন্তু হাজারীবাগ তো আর বাঘ হয়নি না। আচ্ছা, আমি বলি হাজারীবাগে আপনি গেছেন কিনা আমি জানি না। জি, তো যেহেতু ট্যানারিগুলো নাই, এবার আমি যতবার ভিজিট করেছি, কিন্তু ওই আগের যে একটা সমস্যা ছিল ওটা কিন্তু এখন মানুষজন এনজয় করছে নাই। জি, তবে আমি একটা সাজেশন দিব। জি, এটা যারাই সরকারে আসবেন তাদেরকে বলবো, আপনি বোধহয় শুনেছেন বা ইতিমধ্যে যে
মন্ত্রীদের জন্য 9,030 স্কোয়ার ফিটের বাড়ি করা হচ্ছে। আচ্ছা, এটা হাজার বিঘা হবে? এটা হতে অসুবিধা কি? আচ্ছা, তো ওরকম একটা এখন জনপ্রতিনিধিরা ওখানে যাবে এবং আমি বলবো রেসপেক্টিভ এমপি যে যে এলাকার হবে তাদের জন্য একটা ছোট একটা অ্যাটলিস্ট 500 স্কোয়ার ফিটের একটা বাড়ি করে দেওয়া, হি শুড গো অ্যান্ড স্টে দেয়ার। ওখানে থাকলে হবে কি, সে হাজার বাগ কেন, প্রত্যেক বাগিচা তখন ওখানে অনেক বাগান হবে। তো এটা আমার মনে হয় এটা করা উচিত। তো এটা যদি করতে পারে তো যে ট্যানারির প্রবলেম হয়েছে ওখানে আবার ওই ডেভেলপাররা ঢুকে যাবে, আবার হাই রাইজ হবে, আবার সেই পলিউশন হবে। আমার মনে হয় এর চেয়ে সবচেয়ে ভালো হয়, আমি খুব স্ট্রংলি সাজেস্ট করবো, ইট ইজ নট এ ফান, আই এম সিরিয়াসলি টেলিং। মন্ত্রীরা হয়তো যাবেন না, মন্ত্রী হয়তো ওই এক জায়গায় থাকতে চাবেন, কিন্তু ওখানে আমার মনে হয় রেসপেক্টিভ যারা পার্লামেন্ট মেম্বার হবেন 300 এলাকা যাদের নিজস্ব সরকারি ক্ষুদ্র একটা করে বাড়ি দেওয়া উচিত তার বাসার থাকার জন্য, যেখান থেকে উনি সমস্ত কিছু তার এলাকায় একটা পার্টিকুলার এবং নিয়ম করা উচিত যে তার বছরের এতদিন তাকে এলাকায় এই সময়টা থাকতেই হবে, আদার দেন সংসদে যখন তার প্রোগ্রামগুলো হয়। তাছাড়া এটা যদি না করা যায় আলটিমেটলি দেখবেন যে হাজারিবাগও এরকমই, হাজার বাগের জায়গা হাজার নর্দমার জায়গা হয়ে যাবে, আর হাজারটা ওখানে আপনি দেখবেন যে সমস্ত হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে। হাই রাইজ বিল্ডিং হয় কোনো দোষের না, কিন্তু আইন কানুন মেনে যদি আমি বিল্ডিং না করি, আর এই সবাই যদি আমরা ঢাকাতেই চলে আসতে চাই, এখন আমাকে হয়তো প্রশ্ন করবেন আপনিও তো ঢাকায় আসছেন, কিন্তু আমি তো ঢাকায় এসেছি, আর আপনার ঢাকা আসার মধ্যে তফাৎটা হচ্ছে যে আমি যখন এসেছি তখনকার ঢাকা আর এখনকার ঢাকা তো এক না। ডেভেলপারদের বোঝা উচিত যে ভাই আমরা মাঝখানে ড্যাপ করলো না, ড্যাপের একটা করলো, তখন কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে গেল সবাই যে এত ছতলার উপরে করতে পারবো না, রেস্ট্রিকশনস। এখন কিন্তু আবার আমি জানি না কেন হলো আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এতে কি হলো, এখন ডেভেলপাররা হ্যাপি, তারা আবার এখন যত্রচত্র বিভিন্ন এলাকা তারা আবার হাইরাইজ করবে। এটা একটা বড় রকমের প্রবলেম হয়ে যাবে। এবং ট্রাফিক হাজারিবাগের রাস্তাগুলো দেখেছেন, ওরা কিন্তু খুব বড় কোনো রাস্তা না, তো প্রবলেম রিমেইন সেম। জি জি। এই প্রসঙ্গে আমি একটুখানি অ্যাড করতে চাই কথার সাথে, সেটা হলো যে একটা আইয়ুব খানের সময় একটা মাস্টার প্ল্যান ছিল, জি, বাংলাদেশ স্বাধীন হওয়ার মাদানির পরে সময়। এই মাস্টার প্ল্যানটা ফলো করা হয় নাই। এই মাস্টার প্ল্যান অনুসারে আমাদের শান্তিবাগ টান্তিবাগ এগুলো ছিল, এগুলো শিশু পার্ক। পরবর্তীকালে কিন্তু কোনো আমাদের কিছু ফ্রি মানা হয় স্টুডিওর না। কাঁঠালবাগান হ্যাঁ, এটাও কিন্তু একটা শিশু বড় পার্ক পার্ক হওয়ার কথা ছিল। কিন্তু এটা আমাদের যে রাজুক যেটা ডিআইটি, এরা কিন্তু পরবর্তীকালে এটা মূলত ঘটেছে পলিটিক্যাল পাওয়ারের কারণে। কারণ পলিটিক্যাল পাওয়ার সমস্ত আইন কানুনকে করে দেয়, মানে লঙ্ঘন করে আর কি। এবং দুঃখজনক ঘটনা দেখেন আপনি যে ওই সময়ে আমাদের যতগুলি আবাসিক এলাকা হয়েছে, কিন্তু তখন আপনার মনে আছে কিনা, মাদানি নামে একজন ডিআইটির চেয়ারম্যান ছিলেন তার সময়। এই ধানমন্ডি বলেন, গুলশান বলেন, উনি বোধহয় বনানী DIT র প্রথম বলেন, চেয়ারম্যান মানে ছিলেন, হ্যাঁ। ইভেন উত্তরাও ওই মাদানি সাহেবের সময়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিএনপির আমলে প্রথম পূর্বাচল হইল। না, আমরা কতখানি আর কি আমাদের অ্যাডভান্স, কিন্তু ওরা কিন্তু তখন এটা করছে। এবং যখন এই যে ধানমন্ডি এলাকায় যখন করা হইলো, আইয়ুব খান মাদানিকে বললেন, তো বললো যে এখন তো মানে কি বলে যেটা করো। কেউ প্রশ্ন করলো ঢাকায় এটা আমাদের এত লোক সংখ্যা তো সামান্য লোক তখন। তো আইয়ুব খান বলছে না, এটা তো 10 বছর 20 বছর পরে লোক সংখ্যা বাড়বে, বুঝছেন না, মানে পরিকল্পনাটা সেকেন্ড ক্যাপিটালও তো করা হলো তখন, সেকেন্ড করা হয়েছে। সেকেন্ড ক্যাপিটাল কিন্তু সংসদ ভবন। দুঃখজনক হলো যে আমরা রাজনীতিতে বা ক্ষমতা মানে এক্সারসাইজ করতে যাইয়া এমন দুর্বৃত্তায়ন করেছি যে এইসব ব্যাপারে কিন্তু আমরা কোনো ব্যথা খাটাইনি। আর একটা হলো যেটা হলো যে সব কিছুর বড় কথা হলো ডিসেন্ট্রালাইজেশন, যেটা আমরা এরশাদকে নানাভাবে সমালোচনা করি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ডিসেন্ট্রালাইজেশনের কিছু ব্যাপার আছে যেগুলিকে আমরা করতে পারি। এখন সমস্ত লোক, একজন ভিক্ষুক এখানে সে ভিক্ষা করতে পারলে তার 1000 টাকা ইনকাম হয় ডেলি। মানে রিক্সাওয়ালা, তার কৃষিকাজ, এই যে অটোগুলি, অটো সমস্ত কৃষি শ্রমিক, কৃষি শ্রমিক, কৃষিতে লোক নাই, কিন্তু তারা অটো চালায় 1000 টাকা ইনকামছে। কিন্তু এটা যদি পরিকল্পিতভাবে ন্যাশনাল ওয়াইড একটা পরিকল্পনার মধ্যে না থাকলে হবে না। নেওয়াজ ভাই, আপনার কাছে আমি একটু আসি। এটাও একটা শিরোনাম পত্রিকার, আজকে আমার দেশ পত্রিকায় আছে, ট্রাম্পের শক্তিমত্তা প্রদর্শন, বিশ্বজুড়ে অস্থিরতা। তো ইরানকে ঘিরে আপনি দেখছেন যে একটা টান উত্তেজনা চলছে সারা পৃথিবীতে। ইতিমধ্যেই আমেরিকা তার একটা রণতরী পাঠিয়েছেন, আব্রাহাম লিঙ্কন, রণতরীটা রওনা হয়েছে। এবং এইটা যাওয়ার পরে ইরানও অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, এবং চীন একটা পদক্ষেপ নিয়েছে। তারা তাদের একটা যুদ্ধ জাহাজ ওখানে পাঠিয়েছে, এবং বলা হচ্ছে যে চীনের এই যুদ্ধ জাহাজ বর্তমান বিশ্বের
অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং এটার ব্যাপারে অনেক কথাই বলা হচ্ছে। তো আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? প্রথমত হলো আপনাকে একটা জিনিস বলি, সেটা হলো পৃথিবীতে যত সভ্যতার মানে ধ্বংস এবং পতন ঘটেছে অ্যারোগেন্সির কারণে, বুঝছেন না? যত সভ্যতা আজ পর্যন্ত আসছে আল্লাহ দুনিয়াতে, সমস্ত সভ্যতার পতন হয়েছে তার অ্যারোগেন্সির কারণে। তো প্রত্যেকটা সভ্যতা এখন আমেরিকান সিভিলাইজেশন, আমেরিকান সাম্রাজ্য পিকে, একদম পিকে তারা, তাই না? এখন যেটা হলো যে আমেরিকা অনেক আগের থেকে যেটাকে বলা হয় মনরো ডক্ট্রিন। মনরো ডক্ট্রিনের মূল কথা হলো যে আমেরিকার স্বার্থ যেখানে আসে সেখানে সে শক্তি প্রয়োগ করতে পারবে। এটা হলো মনরো ডক্ট্রিনের মূল। প্রেসিডেন্ট মনরো এই ডক্ট্রিনটা দিয়ে গেছে। এবং যেটা বলা হয় যে এইসব ট্রাম্পের এইসব ঘটনা, যেটাকে অনেকে এইভাবে বলে থাকেন যে ট্রাম্প একজন টাফ নেগোসিয়েটর, সে হুমকি দিয়ে নেগোসিয়েট করে। এটা হলো ট্রাম্প এটা বলা হয়। কিন্তু এবার যেটা হয়েছে, এবার ট্রাম্পের এই কাহিনীটা, গতবার কিন্তু ট্রাম্প যখন এসেছিলেন, ট্রাম্প কিন্তু কোনো যুদ্ধে জড়ায় যায়নি, যেটা ওবামা অনেকগুলি কাজের সঙ্গে জড়িত হয়েছে, ইনক্লুডিং এই যে সাদ্দামকেই করা, কী বলে যে লিবিয়ার গাদ্দাফি, আরও কতগুলি ঘটনা ঘটছে। কিন্তু ট্রাম্প কিন্তু আগের টার্মে কোনো যুদ্ধে জড়ায় নাই। এটা সবাই যে কারণে এবার তাকেই করছিল, যে তা সামনে নিয়ে আসছিল, যে যদিও এটা আমেরিকান হোয়াইটদের প্রতিনিধিত্বকারী তিনি, যে আবার আমেরিকাকে তার অতীত আগের গৌরবের জায়গায় নিয়ে আসতে হবে, আমেরিকা ফার্স্ট। কিন্তু যেটা এবার ঘটেছে সেটা হলো যে এইটা করতে গিয়ে তিনি তার যে একদম কাছের অ্যালাই যেটা হলো ন্যাটোর যে ইউরোপের যে সব সদস্য আছে তাদের গ্রিন লাইন নিয়ে তিনি যে হুমকিটা দিয়েছেন, এটা নিয়ে হচ্ছে তাদের সাথে যে টানাপোড়নটা দেখা দিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে তিনি বলছেন যে এখন থেকে আমার লোকেরা যদি, আমার সৈন্য যদি কোথাও পাহারা দেয়, তাহলে ওরটার সমস্ত কিছু তাদের বহন করতে হবে, টাকা দিতে হবে, তাকে দহন করতে হবে। এটা কিন্তু আগে ছিল না। তো এইগুলি করে আলটিমেটলি কিন্তু আমেরিকা তার মৃত্যুদের কাছে আস্থাহীন, অন্যদের কথা বাদিয়ে দিলাম, তার মৃত্যুদের কাছে সে আস্থাহীনতার পরিচয় দিচ্ছে। তো যেটা হলো যে অনেকে, যেমন ইউরোপের লোকেরা যারা ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে তাদের একটা যে চরম দ্বন্দ্ব ছিল, ইদানিংকালে দেখতে পাচ্ছে যে তারা সঙ্গে কথা বলছে, রাশিয়ার সাথে কথা বলছে। চীনের সঙ্গে তারা ওই আগে যে চীনের বিরুদ্ধে যত মানে ট্যারিফ এগুলি দেওয়া, সেসব বেলাতে আমেরিকার সাথে কী বলে ইউরোপের দেশগুলো সংযুক্ত হয়েছিল। এবার দেখতে পাচ্ছি যে ইউরোপের লোকগুলি আবার চীনের সাথে তাদের মানে সম্পর্কগুলি স্ট্রেনথেন করার জন্য চেষ্টা করছে। সব মিলাইয়া যে আমেরিকার যে রুল বেসড ওয়ার্ল্ড সেটা আমেরিকা নিজেই ভেঙে ফেলছে। হ্যাঁ, এইটার পরিণতিটা আমার মনে হচ্ছে যে অনেকে বলে থাকে যে পাওয়ার পশ্চিম থেকে এশিয়ার দিকে ধীরে ধীরে চলে আসছে। এটা একটা বিষয় না, চীনও তো এটা একটা, আমি মনে করি চীনও এখানে দায়ী, চীন এবং রাশিয়া। আমেরিকা যেখানে যায় সেখানে চীন কখনো ইন্টারভেন করে না, এটার জন্য তার মৃত্যু স্যার তো মিলিটারি অফিসার স্যার। না, এটা আমি যেভাবে মনে করি যে এখানে হলো মানে ইরানকে সে যাচ্ছে, যে ইরান থেকে তেল যায় চীনে, এবং ওই ভেনেজুয়েলা থেকে নিয়ে আসছে, তেলের রাজনীতিটাই হচ্ছে। এবং এই ভূ রাজনীতিটার আমি যেটা জানতে চাই আপনার কাছে, যে এই ভূ রাজনীতির কোনো ইফেক্ট আমাদের উপরে আছে? আমাদের উপরে অবশ্যই পড়বে। মানে ছোট ছোট দেশগুলি যে বাজার অর্থনীতি আমেরিকানরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেই বাজার অর্থনীতির বিরুদ্ধেই কিন্তু আমেরিকা এখন চলে গেছে। এখন যে আমেরিকা যেভাবে সব কিছু দেখার চেষ্টা করছে, ছোট ছোট দেশগুলির এখন যেটা হলো ভেনেজুয়েলা যেটা হয়েছে, তার মানে কি ছোট ছোট দেশগুলি কোনো সার্বভৌমত্বের কোনো নাই, গ্যারান্টি নাই, মূল্য তেল আছে ওই জন্য ভেনেজুয়েলা নিয়ে আসছে। কিন্তু এই ব্যাপারগুলি এখন আর আগের মতো সম্ভব হবে না। ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড মানে প্রতিক্রিয়া সব জায়গায় হয়েছে, সমস্ত দেশ, ইভেন ল্যাটিন আমেরিকার বহু দেশ কিন্তু এর বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারপরে এই যে সে যে নিজের দেশের মধ্যে, তার নিজ দেশের মধ্যে, কারণ সে যে আমেরিকা ফার্স্ট বলতে চাচ্ছে, কিন্তু আমেরিকান জনগণ তাদের যে দ্রব্য মূল্য ইনফ্লেশন এমন এক জায়গায় চলে গেছে যে তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। সে তো আমেরিকার জনগণকে সুখী করতে যে চরম অসুখীর দিকে নিয়ে যাচ্ছে।
আর একটা হলো যে আমাদের এখানে ইম্প্যাক্ট করবে, যেমন কোয়াড টোয়াড এগুলি নিয়ে যেমন ইন্ডিয়ানদের এক ধরনের সাংঘাতিক ছিল, আমেরিকা বন্ধু আমাদের সাথে আছে, কে কারো কেয়ার করে, কিন্তু তার এই অ্যাপ্রোচের মধ্যে কিন্তু ওই সব জিনিস কিন্তু ধ্বংস হয়ে গেছে, এবং সেখানে ইন্ডিয়ানরা কিন্তু সবথেকে বিপদে আছে। জি তা আমরা মনে করি যে আমাদেরও একটু কৌশল হয়ে চলা, এই একদিকে সুইং করে। আপনাকে আমি একটা উদাহরণ দেই, জি। সেটা হলো যে যখন সিনাও যুদ্ধের সময় নর্থ কোরিয়া যখন চীনের সাথে রাশিয়ার সম্পর্ক খুব তিক্ত ছিল, জি এই সময় নর্থ কোরিয়া একটা ছোট্ট দেশ, সে কিন্তু একই সঙ্গে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক রাখতে পেরেছিল। তা আমাদেরও কিন্তু, আমরা ছোট দেশ হিসেবে আমি মনে করি যে আমাদের অবস্থানটা ঠিক সেরকম হওয়া উচিত। জি আমি তো 3 দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত, তার মানে ভারতকে প্রতিবেশী করতে ইচ্ছা করলে আমি সরা যেতে পারবো না, কিন্তু পরিসাথে রেশনাল একটা জায়গায় আমাকে যেতে হবে। অবশ্য সেটা ইন্ডিয়াকেই ভাবতে হবে যে বাংলাদেশের সাথে সে কিভাবে সম্পর্ক রাখতে চায়। না, আমাদের আর আমাদের যারা অনেকেই বলেন, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকেই আমাদের বলেন এবং আমরা নিজেরা বিশ্বাস করি যে আমাদের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণ তেল গ্যাস রিসোর্সেস আছে, এবং ভূ রাজনীতিতে যেহেতু আমরা দেখছি আমেরিকাকে অ্যাগ্রেসিভলি তারা ভেনেজুয়েলা ধরে আনতেছে, গ্রিনল্যান্ডকে সে নিয়ে নিতে চাচ্ছে, এবং বাংলাদেশেও তার একটা ইন্টারেস্ট আমরা দেখছি যে এই গ্যাস তেল নেয়ার জন্য আপনার তো সেখানে। আপনি একদম স্পষ্ট, অতীতে যত দেশ কলোনি করছে জি সম্পদের জন্য তো করছে কলোনি, তাহলে কলোনি করার দরকার কি তার? জি এই যে ভারতবর্ষে আসছে, ভারতবর্ষতে কি করছে, সমস্ত সম্পদ তারা নিয়ে গেছে। তাই সমস্ত কলোনির এখন নিউ কলোনিজমের দৃষ্টিভঙ্গি আমরা পোষণ করি। সেখানে যেমন বাংলাদেশে আমি বলি, বাংলাদেশ খুব ডিফিকাল্ট জায়গায় যাচ্ছে এই কারণে এখানে আমেরিকানদের ইন্টারেস্টেড আছে, সিরিয়াস ইন্টারেস্ট আছে। আমেরিকানরা চায় এখানে তারা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশের সাথে একটা রিলেশনশিপ, তারা চায় না যে আগে একটা ওবামার সময় যেটা ছিল যে ভায়া ইন্ডিয়ার সেই পজিশন এখন নাই, ভায়া ইন্ডিয়া আমেরিকার সেই পজিশন নাই। আমেরিকা ঠিক আলাদাভাবে বাংলাদেশের সাথে তার রিলেশনশিপ, সম্পর্ক করতে তার যে দেনা পাওনা একটু বিনা কারণে সে আসবে না, তারও ইন্টারেস্ট আছে। আরো দিন গেলে এটা একটু পরিষ্কার হবে। আমরা পরবর্তী সরকারের জন্য হ্যাঁ, এগুলো আমরা অনেক- একটু অনেক challenge এ দাঁড়াবে। আমরা এই Thank you. বিষয়টা আরো উপর দিন যাবে পরিষ্কার হবে, আমরা আলোচনা করব। স্যার, আপনার কাছে আসি মেজর জাকির। আমাদের 4 কোটি মানে ইয়াং তরুণ আছে আমাদের দেশে, এবং আপনার এলাকায় অনেক তরুণ আছেন। এখানে এই তরুণদের আমরা যদি ঠিক মতন প্ল্যানিংয়ের মধ্যে না আনতে পারি, পরিকল্পনার মধ্যে না আনতে পারি, তাহলে তারা মাদকাসক্ত হচ্ছে, আপনি বলেছেন ইপটিজিংয়ে যাচ্ছে। তো এইগুলো নিয়ে আপনি সংসদ সদস্য হতে চাচ্ছেন, তা আপনার কি পরিকল্পনা এই তরুণদের ব্যাপার নিয়ে? আসলে আমাদের একটা দলের একটা ইশতেহার আছে, সেখানে আমরা বিস্তারিত বলে দিয়েছি। সেটা আপনারা যারা হয়তো ইন্টারেস্টেড হবে দলের ওয়েবসাইটে গেলে তারা ডিটেল পাবে। আচ্ছা, প্রথমত আমার কথা হচ্ছে কি, এখন যে তরুণ সমাজ আছে এটা তো আছেই, আর একটা তো গ্রোয়িং আপ, সামনে যারা আসবে এখন স্কুলিং করছে, প্রি স্কুলিং করছে, দে আর অলসো কামিং আপ। এই ভবিষ্যতের জন্য আমাদের এই যে শিক্ষা ব্যবস্থাটাকে, আমি এটা পরে আসছি, প্রথমত যারা এখন নতুন আপকামিং দ্য নিউ জেনারেশন, আমি জানি এদেরকে কী বলে, এখন যারা নতুন একদম প্রি স্কুল করছে বা স্কুলে 1, 2, 3-তে আছে, স্কুল লেভেলটা শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। এখন কিন্তু সামনে আমরা সবাই জানি, প্রতিদিনই দেখি, এবং আমি একটা পরিসংখ্যানও দেখলাম, 4 to 5 মিলিয়ন হবে আপনার শুধু AI রিলেটেড জবস, কোডিং, সাইবার সিকিউরিটি। তো আমার মনে হয় কি, এই সব দিকে যদি আমরা ধাবিত না হই, এবং আমি আরেকটা আর্টিকেল পড়লাম আপনার ইসের, কি বলে, টেসলার বললো রোবোটিক্সও বোধহয় সে বাজারজাত করে দিচ্ছে খুব শীঘ্রই। তো এই আমরা সনাতনী টিপিক্যাল ওই BA পাস MA পাস দিয়ে আমরা কি করব? এই যে নতুন জেনারেশন যারা হয়ে গেছে অলরেডি, তাদেরকে তো আমি ওখানে ফিরিয়ে নিতে পারবো না। তাদের কর্মসংস্থানের জন্য একটা ম্যাসিভ এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। খালি মুখে বললাম এটা করব ওটা করব, ভোকেশনাল ট্রেনিং দিব, আমার মনে হয় ভোকেশনাল ট্রেনিং ইজ অলসো ভেরি লিমিটেড। ভোকেশনাল ট্রেনিংয়েরও কিন্তু ভবিষ্যতে স্কোপ কমে যাবে যখন রোবোটিক্স চলে আসবে, যখন AI চলে আসবে। আমার মনে হয় এখন বাংলাদেশের বহু ভালো ভালো ছেলেরা মেয়েরা বিদেশে কাজ করছে, আমরা তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে ওদেরকে নিয়ে আসতে পারি দেশে, আমরা বড় বড় প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করতে পারি, এবং আমরা এই ভবিষ্যৎ ফিউচার রোবোটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং, এগুলোর উপরে আমাদেরকে বিশেষ ট্রেনিং দিতে হবে। এখনও তো আমরা হোয়াইট কলার জবই নাই, আমরা ওই টিপিক্যাল আমাদের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এখনও ওই সেই লেবারাই যাচ্ছে, ভূমধ্যসাগরে প্রতি বছর মারা যাচ্ছে। তো এদের জন্য আমি মনে করি
আমি যদি সংসদে আবার যাওয়ার সুযোগ হয় বা যেই যাবে তাদের উচিত এইটা নিয়ে বিশেষভাবে একটা ব্যবস্থা বা একটা পরিকল্পনা করা। আদারওয়াইজ কিন্তু ইটস ডেঞ্জারাস, বিকজ আমাদের এখন জনসংখ্যা বাড়ছে, আর জনসংখ্যা একটা সময় ছিল জনসংখ্যাটা কি বলে কন্ট্রোলিং, বার্থ কন্ট্রোলিং সিস্টেম ছিল, ওটা কিন্তু এখন নট ইন প্র্যাকটিস। তো যেইভাবে জনসংখ্যা বাড়ছে, এটুকু একটা দেশ, এ তো ভবিষ্যতে আরও খারাপ হবে। যার জন্য কী হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, কিশোর গ্যাং হচ্ছে, ওই যে যারা নাকি একটু ইনফ্লুয়েন্সিয়াল তাদেরকে ব্যবহার করছে, তাদের হাতে মাদক আর্মস তুলে দিচ্ছে, দে আর ডিরেইলড। আমাদের ব্যক্তিগতভাবে আমি এবং আমার দলের একটা যেটা পরিকল্পনা আছে যে আমরা 5 লক্ষ প্রথম বছরে আমরা উইল ট্রেন এই সেক্টরে। প্লাস আমরা আরেকটা কাজ করবো, যেটা আপনি বললেন যে আমরা মিলিটারি অফিসার হিসেবে আমরা কিন্তু একটা সামরিক প্রশিক্ষণেরও একটা প্ল্যান করেছি, আমরা একটা কনসেপ্টও দাঁড় করিয়েছি। সামরিক প্রশিক্ষণ মানে ওই ট্যাঙ্ক চালানো না, কিন্তু এটা একটা বৃত্তান্ত, একটা বিস্তারিত একটা আছে, আমাদের কিছু ভিডিও আছে, আমাদের মুখপাত্র ডেলিজ খান ওনার একটা ডিটেল একটা ভিডিও আছে, এটা আমরা একটা প্রেজেন্টেশন আছে। তো ওখানে যদি যান আপনি জানতে পারবেন যে কীভাবে আমরা ফেজ ওয়াইজ করে এখান থেকে অনেক ছেলেদের সিভিল ডিফেন্স, ফায়ার ব্রিগেড, তারপরে আপনার মনে করেন মেডিকেল সার্ভিসেস, এইসব সার্ভিসে এবং আর্মির মধ্যে আর্মি এবং প্যারামিলিটারি ফোর্সেসও কিন্তু এদের চাকরি দেওয়া যাবে। সো উই হ্যাভ লট অফ প্ল্যানস। ইনশাল্লাহ আমরা যদি আসতে পারি, এটা তো একার পক্ষে সম্ভব না, এটা একটা সরকারি সিস্টেমের মধ্যে আসলে আমরা মনে হয় এটা আই বি ভেরি সিরিয়াস। দল যেটা চেয়েছে যে যারা কম্পিটেন্ট মানুষ তারা রাজনীতিতে আসুক, এবং তারা নিঃসন্দেহে, জি, এটা আপনার দলের চাওয়া। এলআই নওয়াজ ভাই, আপনার কাছে আসি। আমাদের মিরেশ্বরায় একটা ইপিজেড আছে, ওখানে আপনার একটা অঞ্চলকে ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল, ভারতীয় অঞ্চল হিসেবে দেওয়া হয়েছিল। সেটাকে অতি সম্প্রতি আমরা পেপারে দেখলাম যে সেই জায়গাটাকে সরকার, অন্তর্বর্তী সরকার সেটাকে সামরিক শিল্প বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বলে ঘোষণা করেছেন, যেখানে তারা সামরিক ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র, অস্ত্রপাতি এগুলো তৈরি করবে। আপনি এটা কিভাবে দেখেন? অসাধারণ সিদ্ধান্ত। অনেক আমার মানে এটা সিদ্ধান্তটা খুবই, কারণ কিছুটা কৌশলীয় হয়েছে, অন্য কোনো শিল্প টিল্প প্রতি হ্যানত্যান ইত্যাদি জায়গায় না যেয়ে খুব কৌশলে এটা আমাদের ডিফেন্সের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। কারণ আমাদের মধ্যে তো অনেকেই আছে যেটা পরিপূরক, ইন্ডিয়ার সাথে একটা পরিপূরক ডিফেন্স করার ভাবে আর কি, সেটা এই ভাবনার থেকে একটু আঘাতই আসবে আর কি। যাই হোক, এটা ভালো সিদ্ধান্ত। আর এইগুলো তো সব দেওয়া হয়েছিল মানে খুশি করার জন্য, দিল্লিকে খুশি করার জন্য। এটা আদানিকে, যেমন আদানির জমি নাকি, এটা আদানির জমি না কোনটা, ভারতকে দিয়ে চলে, যেটা ইকোনমিক জোন, ভারতীয় ইকোনমিক জোন। এবং আমি আরেকটা জিনিস বলেছি, অন্য দেশের ইকোনমিক জোন থাকলে, ভারতের ইকোনমিক জোন থাকলে তো কোনো অসুবিধা ছিল না। কিন্তু ভারত যেটা করছে, ওখানে একটা প্রবলেম ছিল যে আমাদের ওখানে ফেনী নদীটা যদি ওখান থেকে ভারতের চলে আসে, তাহলে ওটাকে চিটাগং এবং বাংলাদেশকে আলাদা করে দেওয়া যেত। আমি বলছি যে ভারতেরও থাকতে পারে, আমি সেটা বলছি, কিন্তু ভারত আমাদের সঙ্গে যে ধরনের আচরণ করে তাতে তো তাকে বিশ্বাসের জায়গায় রাখাটা কোনো অবস্থাতে সম্ভব না। সেই কারণেই এটা আমার মনে হয় যে সঠিক কাজটা করছে, এবং আমি থ্যাঙ্কস জানাই গভর্নমেন্টকে। জাকির, আপনি আর 1 মিনিট সময় দেবো আপনাকে, আপনার নির্বাচনী এলাকা সম্বন্ধে আপনি যদি কিছু বলতে চান। আমি বলবো যে আমি যা বললাম এতক্ষণে, আমি এটা কখনই বিন করি না যে আমি যেই যোগ বা সংসদে গেলে আমি আমার এলাকার জন্য কাজ করবো না। আমি বলতে চেয়েছি যে যেহেতু একটা স্থানীয় সরকার থাকবে, দে উইল বি ভেরি স্ট্রং, তাদের সহায়তায় এলাকায় বহু রকম উন্নয়ন করা যাবে। তা আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে একটা ইমিডিয়েট 3 থেকে 6 মাস, বিশেষ করে ট্রাফিক কন্ট্রোল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে অটো রিক্সা ঠিক সেগুলো একটা কন্ট্রোলের মধ্যে আনতেই হবে। আমার একটা বিস্তারিত নিজস্ব একটা প্ল্যান আছে। আর একটা হচ্ছে ক্লিননেস, একটা নোংরা শহরে পরিণত হয়েছে, আবর্জনা দিয়ে আপনি বাইরেও যাবেন, সেখানেও কিন্তু হকাররা আছে ফুটপাতে, বাট দে মেনটেন সার্টেন হাইজিন। আমাদের এখানে যত্রতত্র ময়লাকারী ভাসমান, এইটা কন্ট্রোল ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজে আমরা যাব, এই যে যত ডিসেন্ট্রালাইজেশন যদি আমরা করতে পারি, এই লোকগুলোকে তাদের দেশের জন্য তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিতে পারি। অথবা ঢাকাতেও যদি একটা স্পেশাল জোন হয়, যেখানে আমরা আগে একটা ফ্রাইডে মার্কেট ছিল, বাইরেও কিন্তু আছেন ফ্রাইডে মার্কেট, সানডে মার্কেট, নাইট মার্কেট, স্পেসিফিক জায়গায় যদি আমরা তাদেরকে ব্যবস্থা করে দিতে পারি, তাহলে সব দিক থেকে জিনিসটা ম্যানেজ হয়। আচ্ছা, এটা হবে 1 to 1.5 years, মানে 1 থেকে 1.5 বছরের। মিড টার্মে একটা প্ল্যান হবে 1.5 থেকে 3 বছরের, যেখানে হবে আমাদের এখানে প্রচুর রাস্তাঘাটগুলো দেবে। এটার মানে না যে 1 নাম্বারটা আমরা ভুলে যাবো, এটা কন্টিনিউ। আমাদের ভেতরে রাস্তাঘাটের খুব
খারাপ অবস্থা, এগুলোকে বিভিন্ন জায়গায় বাঁক আছে, ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স যেতে পারে না, এইগুলোকে কী স্ট্রাইটেন করা যায় আর বর্ডন করা যায়। আর আরেকটা হচ্ছে লং টার্ম, এটা হচ্ছে একদম এ প্রপার বিউটিফুল একটা কী বলে হারমোনিয়াল একটা লিভিং কন্ডিশন করার জন্য আর একটা কাজ করবো, তথাকথিত প্রত্যেক ওয়ার্ডে একটা করে কমিউনিটি সেন্টার আছে, আড্ডাখানা, ওটাকে ভেঙে ওখানে প্রত্যেকটা বিউটিফুল একটা কালচারাল সেন্টার করতে হবে। রিলিজিয়াস সেন্টার বাইরে কিন্তু আছে, ওখানে আপনি সব ধর্মেরই থাকতে পারে, সেখানে আপনি তাদের প্রত্যেকটা নিজস্ব রিলিজিয়ানের একটা কালচার থাকবে, আপনি ওখানে যাবেন, ধর্ম সম্পর্কে পড়বেন, পড়াশোনা হবে, লাইব্রেরি থাকবে, ছোট প্লেগ্রাউন্ডও হতে পারে বাচ্চাদের জন্য। সো উই হ্যাভ দিস প্ল্যান, লং টার্ম এলএনএস ভাই, আপনার কাছে আসে, আপনি একজন সিনিয়র নাগরিক দেশের এবং সিনিয়র সাংবাদিক। আমরা যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আমাদের দুইটা মূল দল, যে বিএনপি এবং জামাত, তারা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলেন। আমি বলবো যে দুইটা দলই বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে যা যা করার দরকার তারা করবেন, এবং জয়লাভের জন্যে যা কিছু তাই করার যে পদ্ধতি আমরা দেখে আসছি, এটার থেকে তারা বিরত থাকবেন। এবং তারা যদি এটা করতে ব্যর্থ হন, তারা ব্যর্থ হওয়া মানে জুলাই বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়া। আর জুলাই বিপ্লব ব্যর্থ হওয়া মানে আবার সেই পুরনো বন্দোবস্তে ফিরে যাওয়া, ফিরে যাওয়া কিংবা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। শুধু তো এটা তা না, পুরনো বন্দোবস্তে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারে, কিন্তু মাঝখানে আরো বড় কিছু ঘটে যেতে পারে। আপনি দেখবেন যে বাংলাদেশের লোক তো ওই যে একটা কথা আছে না যে মানে খড় পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, বাংলাদেশের লোকেরা কিন্তু তাই হয়েছে। স্বপ্নভঙ্গ হতে হতে কোনো কিছু সহজে বিশ্বাসে নিতে পারছে না। তো সেই কারণেই বলি যে এই দুটি দেশ, এই দুটি মানে একটা জোট এবং দল, যারা 15 বছর সব থেকে ফ্যাসিবাদী শাসনের নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তাদের তো এই রিয়েলাইজেশনটা থাকা দরকার যে তারা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর নির্বাচন উপহার দেবে এবং সুন্দর দেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, আমাদের দুইজন আলোচক আলোচনা করলেন। যে জিনিসটা বেরিয়ে আসলো আমাদের আলোচনায়, যে দীর্ঘদিন আমরা একটা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে সকলেই আমরা নির্যাতিত হয়েছি এবং রাষ্ট্রের এখন আমরা একটা নতুন বন্দোবস্তর দিকে যাচ্ছি, নতুন একটি নির্বাচন করে সুন্দর একটা রাষ্ট্র গঠনের দিকে আমরা আগাচ্ছি। সেখানে দুইটা রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, দুইটা বড় রাজনৈতিক দল, তাদের ভিতরে ধৈর্য থাকতে হবে এবং তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে। আমরা এমন কোনো কাজ যত না করি রাষ্ট্র বিপদে পড়ে যায়। কারণ হলো যে আপনি আলোচনায় এসেছে ভূ রাজনীতির বিষয়টা, এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশের উপরে আমাদেরও প্রপার্টি আছে, আমাদের গ্যাস আছে, তেল আছে, সুতরাং বড় বড় স্টেক হোল্ডারদেরও দৃষ্টি আমাদের দেশের উপরে আছে। সুতরাং রাজনীতিবিদদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে এবং আমাদের দেশকে বাঁচাতে হলে আমাদের সকল দলের ভিতরে আন্তরিকতা থাকতে হবে এবং রাষ্ট্রকে সামনে নিয়ে দল এবং ব্যক্তির ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের স্বার্থকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। সে আশা করে আমাদের সাথে আবার আপনাদের দেখা হবে, সেই আশা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।